আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট লেভেলের 21 আগস্ট 2025 যে অল শিফট অর্থাৎ যে সমস্ত শিফটের পরীক্ষা হয়েছিল সেই সমস্ত শিফটের পরীক্ষা থেকে সমস্ত প্রশ্ন বা যেসব প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন কি এসেছিল, স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় 1.5% কৃষির উপর নির্ভরশীল ছিল। এটা সঠিক উত্তর হবে কিন্তু 75%। তাহলে ভারতের স্বাধীনতার সময় 75% জনসংখ্যার কৃষির উপর নির্ভরশীল ছিল। এর অর্থ হলো 1947 সালে ভারতের জনসংখ্যার প্রায় 3/4 তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল ছিল। এই সময়কালে ভারতীয় অর্থনীতি মূলত কৃষিনির্ভর এবং জীবিকা নির্ভর কৃষির উপর নির্ভরশীল ছিল। তো সঠিক উত্তর হবে কিন্তু কৃষি। দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে দেখো, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি প্রধানত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? সেটা হবে কিন্তু সালফার ডাইঅক্সাইড, SO2, সালফার ডাইঅক্সাইড বা আমরা বলতে পারি নাইট্রোজেনের অক্সাইডগুলো NOx। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এইসবগুলো। এই গ্যাসগুলো জল এবং বায়ুমণ্ডলে উপস্থিত অন্যান্য রাসায়নিক সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত বা অ্যাসিড বৃষ্টির কারণ, যেটাকে আমরা বলতে পারি কি অ্যাসিড বৃষ্টির কারণ। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি এসেছে। পরের প্রশ্ন এসেছিল, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে সমকালীন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে 1976 সালের 42তম সাংবিধানিক সংশোধনীর আইন মাধ্যমে 5টি বিষয়কে রাজ্য তালিকা থেকে সমকালীন তালিকা স্থানান্তরিত করা হয়েছিল। সেই 5টি বিষয় হলো শিক্ষা, বন, ঠিক আছে, ওজন ও পরিমাপ এবং বন্য প্রাণী ও পাখির সুরক্ষা এবং উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বিচার ব্যবস্থা, বিচার প্রশাসন, সংবিধান এবং সকল আদালতের সংগঠন। পরের প্রশ্ন যেটি এসেছিল সেটি দেখো কি রয়েছে, যে ভারতীয় সিভিল সার্ভিস কখন সাংবিধানিক মর্যাদা লাভ করে? 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হওয়ার সাথে সাথেই ভারতীয় সিভিল সার্ভিস সাংবিধানিক মর্যাদা লাভ করে এবং প্রতি বছর 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস পালিত হয়। নেক্সট পরের প্রশ্ন যেটি এসেছিল, ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠনের কোন সালে সম্পন্ন হয়েছিল? সেটি সম্পন্ন হয়েছিল 1956 সালে। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের অধীনে ভারতীয় রাজ্যগুলির 1956 সালের 1 নভেম্বর পুনর্গঠিত করা হয়েছিল। 1956 সালে হায়দ্রাবাদের রাজ্যের তেলেগু ভাষীদের অঞ্চল, যাকে তেলেঙ্গানা নামে পরিচিত হয়, অন্ধ্র রাজ্যের সাথে একীভূত হয়ে অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল ভাষার ভিত্তিতে। একইভাবে দক্ষিণে কেরালা গঠিত হয়েছিল এবং আরও 3টি রাজ্য উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ হিন্দিভাষী অঞ্চল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি হচ্ছে কি, কোন চার্টার আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা অনুদান করা হয়েছিল? এটি হবে কি 1813 সালের চার্টার আইন, যা 1831 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন নামেও পরিচিত, ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়েছিল এবং এটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদের নবায়ন। পরের প্রশ্ন, এই আইনের মাধ্যমে বা ওই যে কোম্পানি ভারতীয়দের শিক্ষিত করার দায়িত্ব গ্রহণ করেছিল, এটা প্রশ্ন নয় কিন্তু। ঠিক আছে, কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ে অনুদান করেছিল। চার্টার আইন মিশনারিদের ভারতের তাদের আধুনিক ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করার অনুমতি দেয়। চার্টার আইনের উদ্দেশ্য ছিল ভারতীয়দের সাক্ষরতার উন্নত করা এবং ভারতীয় আদিবাসীদের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞান প্রচার করা। আইনটি আরেকটি উদ্দেশ্য ছিল সাহিত্য পুনরুজ্জীবন এবং উন্নতি। এটা এই আইনের উদ্দেশ্য ছিল। নেক্সট দেখো যেটি এসেছিল, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার সংজ্ঞায়িত করা হয়েছে? ভারতীয় সংবিধানের 131 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে অথবা ভারত সরকার এবং এক পক্ষের এক বা একাধিক রাজ্যের মধ্যে এবং অন্যদের এক বা একাধিক রাজ্যের মধ্যে 2 বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন যেটি এসেছিল দেখো, ASCII এর পুরো নাম কি? এটি আগেও এসেছিল। এর পুরো নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এরা IANA বা ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি দ্বারা পরিচালিত হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এটি ISO 646 সিরিজের অধীনে শ্রেণীবদ্ধ এবং এটি প্রাচীন এনকোডিং পদ্ধতির মধ্যে একটি। ঠিক আছে, এই ডিভাইসটি টেলিকমিউনিকেশন, কম্পিউটার এবং অন্যান্য সম্পর্কিত সরঞ্জামগুলিতে ব্যবহৃত অক্ষর এনকোডিংয়ের জন্য একটি মান।
ঠিক আছে। এটি বিভিন্ন ডিভাইসে টেক্সট প্রদর্শন করতে ব্যবহৃত হয়। এটি একটি সিস্টেমের পূর্বনির্ধারিত টাইপোগ্রাফিক প্রতীকগুলির একটি গ্রুপ। ASCII 0 থেকে 127 পর্যন্ত সংখ্যাসূচক আকারে 128টি ইংরেজি অক্ষর প্রতিনিধিত্ব করে। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, পাকিস্তানের কোন প্রদেশ বিতর্কিত? পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশ বিতর্কিত রয়েছে বা হয়েছে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বিদ্রোহ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এছাড়াও সম্পদের অসমবন্টন, রাজনৈতিক প্রতিনিধিদের অভাবও বেলুচিস্তানে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নেক্সট যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে কি, দিল্লিতে আম আদমি পার্টির দীর্ঘ শাসনের পর কোন দল জড়িয়েছে? সঠিক উত্তর হবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। ঠিক আছে, বিজেপি। দিল্লি বিধানসভা নির্বাচনে 70টি আসনের মধ্যে 26টি আসন পেয়ে বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপিটি 26 বছর পর 70টি আসনের মধ্যে 48টি আসন জিতে আম আদমি পার্টি, ঠিক আছে, আর যেখানে আম আদমি পার্টি 22টি আসন জিতেছে। এবার 48টি আসন পেয়ে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা করেছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। 2500 বছর আগে হরপ্পা যুগের কোন বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি ছিল? এটা ছিল ব্রোঞ্জ মূর্তি, যেটা নৃত্যরত মূর্তি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। নৃত্যশিল্পী মূর্তিটি বা নৃত্য মূর্তিটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এই মূর্তিটি সিন্ধু সভ্যতার প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ শিল্প এবং ধাতুবিদ্যা দক্ষতার একটি চমৎকার উদাহরণ হিসাবে দেখতে পাওয়া যায়। E0FIR উদ্যোগ কে চালু করেছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার E0FIR উদ্যোগটি চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ভারতে ক্রমবর্ধমান আর্থিক সাইবার অপরাধের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ন্যায় বিচার প্রদান এবং অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার করা। মূল উদ্দেশ্য হলো উচ্চ মূল্যের সাইবার জালিয়াতির মামলাগুলি স্বয়ংক্রিয়ভাবে FIR-এ রূপান্তরিত করা। এটাই ছিল এর উদ্দেশ্য, E0FIR। নেক্সট দেখো, পরে যে প্রশ্নটি এসেছিল, NEET UG 2025 মামলায় সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত দিয়েছে? সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে সেই কাউন্সেলিং স্থগিত রাখার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে। নেক্সট দেখো যে প্রশ্নটি এসেছিল, অজন্তা এবং ইলোরা গুহা মোট সংখ্যা কত? তাহলে অজন্তায় 29টি গুহা রয়েছে এবং সবকটি বৌদ্ধ ধর্মাবলম্বীর। অন্যদিকে ইলোরা গুহার মধ্যে 34টি গুহা রয়েছে এবং যার মধ্যে 17টি হিন্দু, 12টি বৌদ্ধ এবং 5টি জৈন গুহা রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু অজন্তা এবং ইলোরার মধ্যে রয়েছে। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা কোন কোন সীমানা তৈরি করে? পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা দাক্ষিণাত্য মালভূমির সীমানা তৈরি করে। এই দুটি পর্বতশ্রেণী দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম এবং পূর্ব প্রান্তে অবস্থিত। উপদ্বীপের পূর্ব এবং পশ্চিম ঘাট নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে। এখানে দেখো আমাদের 3টা মালভূমি রয়েছে। ছোট নাগপুর মালভূমি, ঝাড়খণ্ডের কিছু অংশ, উড়িষ্যা, বিহার এবং ছত্তিশগড়ের সংলগ্ন অঞ্চল। দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান মালভূমি, যেটাকে ডেকান প্লেটু যেটাকে বলি আমরা। উত্তরে বিন্ধ্য পর্বতমালা এবং পূর্ব এবং পশ্চিম ঘাট দ্বারা বেষ্টিত। এবং মালওয়া মালভূমি হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাটের মধ্যে বিস্তৃত। কোন অনুচ্ছেদে মন্ত্রিপরিষদের শব্দটির উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 74 এবং 75 নম্বর অনুচ্ছেদে আর্টিকেলে মন্ত্রিপরিষদের সম্পর্কিত বিধানগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যদিও 44তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা 352 অনুচ্ছেদটি মন্ত্রিপরিষদের শব্দটি উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 10,000 মিটার এবং 500 মিটার রাইফেল ইভেন্টে পদক জিতেছেন কে? 10,000 মিটার এবং 500 মিটার রাইফেল ইভেন্টে পদক জিতেছে অভিনব বিন্দ্রা। 2008 সালে বেইজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলস ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন এই অভিনব বিন্দ্রা। কোন ভিটামিনগুলি জলে দ্রবণীয়? তাহলে জলে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে বি কমপ্লেক্স, সি, ঠিক আছে, বি কমপ্লেক্স এবং সি। ঠিক আছে। আচ্ছা, এটা আর যেগুলো ফ্যাটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় সেগুলো হচ্ছে ADEK। ঠিক আছে, ADEK। এদিকে মনে রাখবে, এদিকে বা কিডিয়া মনে রাখতে পারো। ঠিক আছে, শর্ট ফর্ম কিডা। ঠিক আছে, ADEK উল্টা দিক থেকে। ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, প্রাণী থেকে প্রাপ্ত প্রোটিন উৎস কি? প্রাণী থেকে প্রাপ্ত প্রোটিনের উৎস হলো ডিম। এছাড়াও রয়েছে ডিম, মাছ, মাংস। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা প্রোটিনের উৎস হিসেবে পেতে পারি। এবং উদ্ভিজ উৎস যদি বলা হয়, উদ্ভিজ উৎস কি, ডাল জাতীয় শস্যের মধ্যে আমাদের বেশি প্রোটিন পাওয়া যায়, ডাল, সয়াবিন ইত্যাদি। জনসংখ্যার ঘনত্ব কীভাবে পরিমাপ করা হয়? জনসংখ্যার ঘনত্ব মানুষের সংখ্যা এবং জমির ক্ষেত্রফলের অনুপাতের মধ্যে করা হয়। এটি সাধারণত প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা পরিমাপ করা হয়। কি, প্রতি বর্গ কিলোমিটারে মানুষের পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন যেটা এসেছিল, 2025 সালে গুড ফ্রাইডে কখন পালিত হয়? 18 এপ্রিল এটি পালিত হয়। খ্রিস্টানদের
এই উৎসবে খ্রিস্টানরা পালন করে এবং যীশুখ্রিস্টের ক্যালভারিতে ক্রুশবিদ্ধ করণের স্মরণে পালন করে। এটি পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের আগে শুক্রবারে উদযাপিত হয় এবং পাসকাল ট্রিডুমের অংশ হিসাবে পালিত হয়, যা পরবর্তী প্রায় ইহুদি পাসওভারের সাথে মিলে যায়। পরে যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে কি, কোন রাজবংশের রাজারা ব্রাহ্মণদের উপহার হিসেবে জমি দিয়েছিলেন? সেটা হচ্ছে কি সাতবাহনরা। সাতবাহন রাজবংশের অন্ধ্রপ্রদেশ ছিল এবং ব্রাহ্মণদের উপহার হিসেবে জমি দিতেন। সাতবাহন রাজবংশ রাজারা নিজেরাই ব্রাহ্মণ বর্ণের ছিলেন। অগ্রহরা গুপ্ত আমলে ব্রাহ্মণদের জমি দান করতেন। চোল আমলে ব্রহ্মদেহ ছিল এক ধরনের জমি, যা যেমন ব্রাহ্মণদের ধর্মীয় উপহার হিসাবে দেওয়া হতো। নেক্সট দেখো কি রয়েছে, শেরশাহ সুরির মতো মুঘলরা কিভাবে তাদের সাম্রাজ্য ভাগ করেছিল? শেরশাহ সুরির মতো মুঘলরা সাম্রাজ্য কয়েকটি পরগনা এবং জেলায় বিভক্ত করেছিল। প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা এবং কর আদায়ের সুবিধাতে তারা এই ব্যবস্থা বাস্তবায়ন করেছিল। উত্তর ভারতে সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা শেরশাহ সুরি 1539 সালে যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিলেন। তিনি আবার 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেছিলেন, যার পরে মুঘল সম্রাট পালিয়ে যান এবং শেরশাহ 1540 সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং 1545 সাল পর্যন্ত তিনি শাসন করেছিলেন। নেক্সট দেখো যে প্রশ্নটা, 1954 সালে প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তি প্রতিষ্ঠানের নাম কি? সেটা হচ্ছে কি 1954 সালে হোমিজি ভাভা ট্রম্বেতে পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, প্রতিষ্ঠান করেন। 1966 সালে ভাভার মৃত্যুর পর কেন্দ্রটির নাম পরিবর্তন করে ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্র রাখা হয়। উগ্রপন্থী নেতাদের ত্রয়ী কী নামে পরিচিত? ত্রয়ী নামে পরিচিত লাল বাল পাল। ঠিক আছে, স্বদেশ আন্দোলনের সময় লাল বাল পালের ত্রয়ী অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যা 1950 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে শুরু হয়েছিল। ভারতের বিচারকদের নিয়োগ কোন কমিশন দ্বারা করা হয়? ভারতের বিচার বিভাগীয় কমিশন NJAC। 2014 সালে সরকার NJAC নামে একটি নতুন কমিশন গঠন করার তৈরির চেষ্টা করে, যার লক্ষ্য ছিল কলেজিয়াল ব্যবস্থার প্রতিষ্ঠা করা, কিন্তু 2015 সালে সুপ্রিম কোর্ট NJACকে অসাংবিধানিক ঘোষণা করে। ভারতের বিচারকদের NJAC দ্বারা নিয়োগ করা হয় না, কারণ এটি কেবল একটি প্রভাবিত সংস্থা ছিল, যা এখন বিদ্যমান নেই। নেক্সট দেখো কী রয়েছে পরের প্রশ্ন, তথ্য অধিকার আইন বা RTI কাদের ক্ষেত্রে প্রযোজ্য? তথ্য অধিকার আইন 2005 ভারতের সকল সরকারি কর্তৃপক্ষের ক্ষেত্রে প্রযোজ্য। এর মধ্যে সংবিধান, সংসদ অথবা রাজ্য আইনসভা দ্বারা সৃষ্ট অথবা কেন্দ্রীয় বা রাজ্য সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সকল সরকারি সংস্থা অন্তর্ভুক্ত। এছাড়া তথ্য অধিকার আইন বা RTI বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলি সরকারের মালিকাধীন, নিয়ন্ত্রিত অথবা সরকারের দ্বারা প্রচুর অর্থায়ন প্রাপ্ত। ডিজিপিন কিসের সাথে সম্পর্কিত? ডিজিপিন হচ্ছে কিন্তু ডাক পরিষেবার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট প্রশ্ন যেটি এসেছিল সেটি হচ্ছে কি, দেখো, স্থায়ী চারণভূমি এবং গোচারণভূমি কোন শ্রেণীর অন্তর্গত? স্থায়ী চারণভূমি এবং গোচারণভূমি গ্রাম পঞ্চায়েত বা সরকারের মালিকানাধীন জমির অন্তর্গত। এই জমিকে সাধারণ সম্পদ হিসাবে বিবেচিত করা হয়। এই জমি খুবই কম ব্যক্তিগত মালিকাধীন। স্থায়ী চারণভূমি এবং গোচারণভূমি পশুপালনের জন্য ব্যবহৃত হয় এবং বিভিন্ন ব্যবহারের জন্য উপলব্ধ জমির শ্রেণী বিভাগে এগুলি অন্তর্ভুক্ত করা হয়। নিচের কোন মাটির আম্লিক বৈশিষ্ট্য আছে? নিচের আম্লিক মাটির বৈশিষ্ট্য আছে যার pH মান 7-এর কম। সবুজ বিপ্লবের ফলে কোন ফসল উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? সেটা আমাদের সবুজ বিপ্লব মূলত উচ্চ ফলনশীল জাত বা হাই ইয়াল্ডিং ভ্যারাইটিস ব্যবহারের ফলে গম এবং ধানের মতো ফসলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে। পাশাপাশি উন্নত সেচ এবং সার এবং কীটনাশকেরও ব্যবহার করেছে। সবুজ বিপ্লবের কারণে উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, সেটা ছিল কি গম, তারপরে কিন্তু ছিল ধান। ভারতে হাইকোর্টে বিচারকদের বদলি করার ক্ষমতা কার? ভারতে হাইকোর্টের বিচারকদের বদলি করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, তবে এই ক্ষমতা কেবলমাত্র প্রধান বিচারপতির সাথে পরামর্শের পরেই কিন্তু প্রয়োগ করা হয়। সংবিধান 226 অনুচ্ছেদে হাইকোর্টের বিচারকদের বদলির বিধান রয়েছে। এই অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শের পরে একজন বিচারককে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করতে পারেন। পরে যে প্রশ্নটি এসেছিল, দেখো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল?
1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করেছিল। এই আইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক এবং বাণিজ্যিক কার্যাবলী পৃথক করে। এটি ভারতের কোম্পানির অঞ্চলগুলির উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণও বৃদ্ধি করে। 2025 সালে শিক্ষা এবং সাহিত্যের ক্ষেত্রে কাকে মরণোত্তর পদ্মবিভূষণ প্রদান করা হয়? 2025 সালে সাহিত্য এবং শিক্ষার ক্ষেত্রে পদ্মভূষণ এম.টি. বাসুদেবন নায়ারকে মরণোত্তর প্রদান করা হয়। পরের প্রশ্ন কী রয়েছে? ভারতে ই পাসপোর্ট চালু করার মূল উদ্দেশ্য কী? ই পাসপোর্ট চালু করার মূল উদ্দেশ্য নিরাপত্তা বৃদ্ধি এবং ভ্রমণ নথির আধুনিকরণ। ই পাসপোর্ট হলো একটি ইলেকট্রনিক পাসপোর্ট যাতে একটি RFID চিপ থাকবে যা ধারকের ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত থাকবে। এটি কেবল পাসপোর্টের নিরাপত্তার উন্নত করে না, এটি বরং অভিবাসন প্রক্রিয়াকেও সহজ করে তোলে। নেক্সট যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে কি, আসাম পুলিশ 171টি ভুয়ো এনকাউন্টার অভিযোগ সুষ্ঠু এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ কাকে দিয়েছে? তাকে দিয়েছে সেটা মানবাধিকার কমিশন। সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছিল এবং এখানে মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করবে। সুপ্রিম কোর্ট আসাম মানবাধিকার কমিশনকে 2021 সালে মে থেকে 2022 সালে আগস্টের মধ্যে সংগঠিত পুলিশ এনকাউন্টার একটি স্বাধীন তদন্ত পরিচালিত করার নির্দেশ দিয়েছে। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম উভয়ের উদ্ভব কোন শতাব্দীতে হয়েছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উদ্ভব ঘটেছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে নানাভাবে একটি ক্রান্তিকাল। এই সময়কালে মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, দ্বিতীয় নগরায়ণ ঘটে এবং বৈদিক ধর্মের ক্রমবর্ধমান গোঁড়ামি এবং কঠোরতা শূদ্রদের মধ্যে অসন্তোষের ফলে বেশ কয়েকটি ধর্মের জন্ম হয়, যার মধ্যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম প্রধান ছিল। কোন পর্বতমালা পাললিক শিলা দিয়ে গঠিত? ভাঁজ পর্বতমালা পাললিক শিলা দিয়ে তৈরি। এই পর্বতমালাগুলি তখন তৈরি হয় যখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলির সংঘর্ষের হয়, যার ফলে চাপ তৈরি হয় যা পাললিক শিলাকে বাঁকিয়ে উপরে তোলে। পরের প্রশ্ন যেটি এসেছিল সেটি হচ্ছে যে যক্ষগান লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? যক্ষগান লোকনৃত্য কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত বা কর্ণাটক লোকনৃত্যের সাথে সম্পর্কিত। কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী নাট্যরূপ। যক্ষগান নাট্য পরিবেশনা, সঙ্গীত পরিবেশ, শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যশিল্পী এবং প্রাচীন মহাকাব্যের এক দুর্দান্ত মিশ্রণ উপস্থাপন করে। নেক্সট যে প্রশ্নটি এসেছিল, বুরহান-উল মলুকের অধীনে আওধ রাজ্য কখন প্রতিষ্ঠিত হয়? 1722 খ্রিস্টাব্দে অবধ রাজ্য প্রতিষ্ঠিত হয় যখন মুঘল সম্রাট সাদাত খান বুরহান-উল মুলুককে ওদের সুবেদার হিসেবে নিযুক্ত করেন। তিনি মুঘল নিয়ন্ত্রিত থেকে স্বাধীন ঘোষণা করেন এবং একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। নেক্সট দেখো যে প্রশ্নটি এসেছিল, নোমাটির এলিফ্যান্ট 2025-এর 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল মঙ্গোলিয়ার উলান বাটরে অনুষ্ঠিত হয়েছিল। এই মেলাটি 31শে মে থেকে 13 জুন 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট যে প্রশ্নটি, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বা NDMA কখন গঠিত হয়? 2005 সালে। ভারতের প্রধানমন্ত্রী সভাপতি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হলো ভারতের দুর্যোগ ব্যবস্থাপনার শীর্ষ সংস্থা। এই দুর্যোগ ব্যবস্থাপনাটি আইন 2005-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। NDMA স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। নেক্সট দেখো যে প্রশ্নটি রয়েছে, মাইক্রোসফট উইন্ডোজে অল প্লাস ট্যাব চাপলে কী হয়? টপ চাপলে সাধারণত মাইক্রোসফট উইন্ডোজে অন্যান্য অপারেটিং সিস্টেমে খোলা প্রোগ্রামগুলি সুইচ করার জন্য এটি ব্যবহার করা হয় বা একটি থেকে আরেকটিতে কিন্তু যাওয়া যায়। এই শর্টকাটটি ব্যবহার করতে কিবোর্ড অল্ট কি টিপুন এবং ধরে রাখুন এবং তারপর খোলা অ্যাপ্লিকেশনের মধ্যে সুইচ করার জন্য ট্যাব কি টিপুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। কেরালার পূর্ণাঙ্গ এবং প্রস্ফুটিত পুষ্পিত বৃষ্টি বা ফুললি ব্লুমড শাওয়ার অর দ্য ব্লজম শাওয়ার কোন ফসলের সাথে সম্পর্কিত? এটি কিন্তু কফি চাষের সাথে সম্পর্কিত। এটি এক ধরনের পাক বর্ষা বৃষ্টিপাত যা কেরালা এবং কর্ণাটকে কফির ফুল ফুটতে সাহায্য করে, তাই এটাকে বলা হয় পুষ্পিত বৃষ্টি বা ব্লজম শাওয়ার। প্রোটিনে কি থাকে না? প্রোটিনে ফসফরাস থাকে না। প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের মতো উপাদান দিয়ে তৈরি, কিন্তু ফসফরাস থাকে না। প্রোটিনে ফসফরাস থাকে, কিন্তু ফসফরাস সাধারণত প্রোটিনের অংশ নয়। 2025 সালে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন কর্তৃক বর্ষসেরা পুরস্কার ফুটবলার কে নির্বাচিত হলেন?
তিনি হলেন মোহাম্মদ সালাহকে FWA পুরস্কার ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ সালাহকে বর্ষসেরা পুরস্কার হিসেবে নির্বাচিত করেছে। 2024-25 মৌসুমে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। সালাহ 29টি গোল করেন এবং 18টি অ্যাসিস্ট প্রদান করেন, যার ফলে লিভারপুল তাদের 20তম ইংলিশ শীর্ষ ফ্লাইট খেতাব জিততে সক্ষম হয়েছে। তিনি তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, ভারতের 52তম বিচারপতি কে? তাহলে ভারতের 52তম বিচারপতি হলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। 14 মে 2025 তারিখে ভারতের 52তম বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতের রাজ্যগুলির মধ্যে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হারের তারতম্যর কারণ কি? তাহলে তারতম্যর কারণ অনেক কারণ রয়েছে, ঐতিহাসিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং সাংস্কৃতিক কারণ সহ একাধিক কারণ রয়েছে এই প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা হারের তারতম্যের কারণ। মহাদেব গোবিন্দ রানাডে মূলত কোন সংগঠনের সাথে যুক্ত ছিল? মহাদেব গোবিন্দ রানাডে প্রধানত প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিল। তিনি 1870 সালে প্রার্থনা সমাজে যোগদান করেন এবং সামাজিক সংস্কার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রার্থনা সভা ছিল একটি ধর্মীয় এবং একটি সামাজিক সংস্কার আন্দোলন যা 1867 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়। রানাডেকে এই আন্দোলনের একজন বুদ্ধিজীবী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তো এই ছিল আমাদের প্রশ্ন অল শিফটের, অর্থাৎ 21 আগস্ট অল শিফটের প্রশ্ন। ফার্স্ট শিফট নয়, এখানে অল শিফটের প্রশ্ন, আমাদের এখানে অল শিফট নয়, অল শিফট বোর্ডে সমস্ত শিফটের প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করা হলো যে প্রশ্নগুলো এসেছিল। তো থ্যাংক ইউ। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা ফার্স্ট টাইম ভিজিট করছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? আর PDF নিতে চাইলে অবশ্যই তোমরা টেলিগ্রাম যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ।